হ্যালো হ্যালো নমস্কার। মানে আমাদের যে পূর্ব নির্ধারিত সূচি যেগুলি থাকে সেগুলো আপনাদেরকে আগেই জানিয়েছিলাম বা আমাদের নোটিশ বোর্ডেও দেওয়া হয়েছে। আসলে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, মানে সেখানে দেখা যাচ্ছে যে আজকের একটা বিশেষ বক্তব্য আজকের আমরা উপহার পাবো সদ্য শ্রী গোপেন্দ্র চৌধুরীর কাছ থেকে। যেহেতু এই অগাস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস এবং স্বাধীনতা মানেই সে নিবেদিতা চলে আসে, তারপরে স্বামী বিবেকানন্দ চলে আসে। সুতরাং সেই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার কি ভূমিকা, সেটা আজকের এই আলোচনায় আমরা শুনব শ্রদ্ধেয় শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়ের কাছ থেকে। এবং আমরা সঙ্গের তরফ থেকে ওনাকে আবেদন করছি ওনার আলোচনা শুরু করার জন্যে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সকল উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 2-3 মাস ছাড়া ছাড়া আসার সুযোগ ঘটে আপনাদের সাথে মিলনের। আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতা আমাদের জীবনকে এমনভাবে ঘিরে রেখেছেন, এক আদর্শ, এক বিশ্বাস, এক শক্তি, এক ধারাবাহিকতা, সেটি আমাদেরকে অনন্তকালের সন্ধান দেয়, অনন্ত চিন্তার সন্ধান দেয় এবং আমাদের সকলকে আনন্দ মুখর রাখে। এটা আমরা প্রত্যেকেই যারা এই আদর্শের সাথে যুক্ত, যারা এই আদর্শকে নিয়ে জীবনযাপন করার জন্য আমরা সচেষ্ট থাকি, তারা প্রত্যেকেই অন্তত সেটি অনুভব করেন। আমার মনে হয় আমার নিজের ক্ষেত্রেও ঠিক সমানভাবে সেটি প্রাসঙ্গিক। এই মাসটা আগস্ট মাস। আগস্ট মাসের আজকে 23শে আগস্ট। এই 23শে আগস্ট এই দিনটা আর একদিক দিয়ে আমাদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ দিন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মধ্যে নিবেদিতা যেমন একটা প্রাসঙ্গিক চরিত্র। নিবেদিতা স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে 1902 খ্রিস্টাব্দে 2টি সংস্থাকে তিনি খুব ভীষণভাবে আপগ্রেড করেছিলেন, বা 2টি সংস্থাকে তিনি তৈরি করেছিলেন যদি বলতে পারি, সেটা বললেও বোধহয় ভুল হবে না। প্রথম হচ্ছে 25শে মার্চ দোলযাত্রার দিন 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি নতুনভাবে আত্মপ্রকাশ করে। সেটি 1902 খ্রিস্টাব্দে, স্বামীজির শরীর যাওয়ার আগেই সেটি। আর 1902 খ্রিস্টাব্দে স্বামীজির শরীর যাওয়ার পরে আজকের দিনটিতে 23শে আগস্ট বিবেকানন্দ সোসাইটির প্রতিষ্ঠা হয়। তার পেছনের অনেক ইতিহাস রয়েছে। স্বামীজির শরীর যাওয়ার পরে যুব সমাজকে বিবেকানন্দ পুরস্কারে বিভিন্ন রচনা এবং কম্পিটিশনকে সামনে রেখে যুবকদের একটা মনের মধ্যে এবং সব দিক দিয়ে ভারতবর্ষের যুব সমাজকে স্বামী বিবেকানন্দের জীবন বাণীর সংস্পর্শে আনা এবং তার জীবন এবং বাণীর সান্নিধ্যে এসে তারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হোক, এটা নিবেদিতার ইচ্ছে ছিল। সেটার জন্য বেছে নেওয়া হয়েছিল 23শে আগস্ট 1902 খ্রিস্টাব্দে ওই কফি হাউসটিকে, অ্যালবার্ট হল, বর্তমানে যেটি কফি হাউস। সেখানে 2টি মানুষ, বিশেষ করে আমরা দেখব যোগেন্দ্রনাথ মিত্র মহাশয়, আর একজন ছিলেন অনাথ বন্ধু পালিত। এই দুজন, অনাথ বন্ধুবাবু তখন
মেট্রোপলিটন কলেজের তিনি অধ্যাপক ছিলেন, উনি সভাপতি হলেন, আর সেক্রেটারি হলেন, সম্পাদক হলেন যোগেন্দ্রনাথ মিত্র মহাশয়। নিবেদিতা এর উদ্যোক্তা, এবং যদিও বক্তৃতাটি পাওয়া যায়নি, নিবেদিতা একটা অসাধারণ সেদিনে বক্তব্য রেখেছিলেন। এটি আজকের দিনের গুরুত্ব। এবং তারপরে প্রথম মিটিংটি হয় শারদানন্দজির ইচ্ছেতে, সেটা বলরাম বসুর বাড়িতে 1902 খ্রিস্টাব্দে। তারপরে একটি নির্দিষ্ট দিনে সেটি বলরাম মন্দিরে অনুষ্ঠিত হয়, ওই হলঘরে। ওই হলঘরটিতে অনেক অবদান রয়েছে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা 1897 সালের 1 মে, 12 নভেম্বর 1898 খ্রিস্টাব্দে সিস্টার নিবেদিতা স্কুলের মিটিং, এবং বিবেকানন্দ সোসাইটির মিটিং 1902 খ্রিস্টাব্দে একটি নির্দিষ্ট দিনে ওখানে অনুষ্ঠিত হয়। তাই ওই হলঘরটার গুরুত্ব অনেক বেশি আমাদের সামনে, তাৎপর্যপূর্ণ জায়গা। এবার আমি সরাসরি আমার প্রসঙ্গে চলে আসি। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাওয়ার অনেক আগেই কাশীতে দাঁড়িয়ে তিনি একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন প্রমোদ দাস মিত্রকে, প্রমোদ দাস মিত্র চেয়েছিলেন যে, তাকে খুব ভালো লেগেছে স্বামীজির সঙ্গ, স্বামীজিকে ছাড়তে চাইছিলেন। তিনি বললেন আপনি আরও কিছুদিন থাকুন। স্বামীজি বললেন আমার অনেক কাজ, অনেক দায়িত্ব শ্রীরামকৃষ্ণদেব আমাকে দিয়ে গেছেন, এই জাতির প্রতি, দেশের প্রতি আমার অনেক কর্তব্য তিনি দিয়ে গেছেন, সেটা কাউকে প্রকাশ করছেন না। তারপরে যখন বারবার প্রমোদ দাস মিত্র বলছেন যে আপনি কিছুদিন থেকে যান, আরও কিছুদিন, আবার কবে আসবেন, স্বামীজি থেকে বললেন আমি তখনই আসব, এবং শুধু আসবো নয়, এসে এখন সমাজে আমাকে অনেকেই চিনে না বা চিনতে পারে না, তখনই আসব, এই সমাজটার বুকে আমি বোমার মতো ফেটে পড়ব, আর এই সমাজটা আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। এই যে কথাটা স্বামীজি নিজে মুখ ফুটে বলেছিলেন, সেটার বাস্তবতা আমরা প্রমাণ পাই 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এলেন। ভারতবর্ষ জেগেছে, ঋষি অরবিন্দ তখনও স্বামী বিবেকানন্দের সংস্পর্শে তিনি আসেননি, বা নিবেদিতার সংস্পর্শে আসেননি, নিবেদিতা এদেশে আসেননি। 15ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলম্বোতে পৌঁছালেন। 26শে জানুয়ারি জাফনা পাবমান বন্দর হয়ে তিনি রামনাথের রাজা, ভাস্কর রাজা সেতুপতি, যিনি স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্যে যাওয়ার জন্য ভীষণভাবে সাহায্য করেছিলেন, প্রথম তার রাজ্যে যাওয়ার তার আকাঙ্ক্ষা বা ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই সেখানে গিয়ে পৌঁছেছিলেন, এবং সেখানে পৌঁছাবার পরেই ভারতবর্ষ যেমন উদ্বেলিত হয়ে গেল, পুরো জাতিটা জেগে উঠল। যেন কীরকমভাবে জেগে উঠল তার সুন্দর বিবরণ দিয়েছেন বিখ্যাত ফরাসি দার্শনিক রোমারোলা। রোমারোলা দ্য খ্রিস্ত একটি বই লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1915 খ্রিস্টাব্দে, এবং ভারতবর্ষের 3 জন মনীষী সম্পর্কে তিনি জীবনী রচনা করেছেন। একটা হচ্ছে গান্ধীজি, শ্রীরামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ। এই বিবেকানন্দ সম্পর্কে যে জীবনীটি রচনা করেছেন সেখানে লিখছেন যে একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিলেন বিবেকানন্দ পাশ্চাত্য থেকে তার স্বদেশে ফিরে। কীরকমভাবে তিনি বাইবেল থেকে একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। যিশুর আহ্বানে মৃত লাজারাস যেভাবে তার কবর থেকে উঠে এসেছিল, বিবেকানন্দ সেরকম এই ঘুমন্ত জাতিটাকে যেন কবর থেকে এবং শায়িত অবস্থায় তার ঘুমন্ত অবস্থাকে জাগ্রত করে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। কীরকম ছিল সেই ঘটনাটা? লাজারাস বলে একটি ছেলে তার 2 বোনের দ্বারা খুব ভালোবাসায় বন্ধনে আবদ্ধ ছিল। যিশু তাদের 3 জনকে খুব ভালোবাসত। মার্থা এবং মেরি 2 বোন, তারা যিশুর মহিলা শিষ্যদের মধ্যে অন্যতম। মার্থা এবং মেরি যিশুর কথা অনুযায়ী চলতো। যিশু কোনো কারণে একটু বাইরে গেছেন, সেই সময় কোনো একটু বিশেষ রোগ বা কোনো কারণে তার ভাইটি
শরীর চলে যায়। বাড়ির প্রতিবেশীরা নিয়ম অনুযায়ী বাড়ির সামনে একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে কবরস্থ করা হয় লাজারাসকে। তারা কেঁদে হাহাকার করে উঠে ভাইটাকে ছেড়ে তোলো, চিৎকার করে যিশুকে ডাকতে থাকেন, প্রভু এ কী করলে, আমাদের ভাইটাকে এই অল্প বয়সেই চলে যেতে হলো। যিশু তার কানে খবরটা পৌঁছেছে, ভক্তের ডাকে তো ভগবানকে সাড়া দিতেই হবে। যিশুর কানে খবরটা গেছেন, তিনি ছুটে ছুটতে এসেছেন। যখন এসে পৌঁছেছেন তখন কিন্তু কবরস্থ হয়ে গেছে লাজারাস। তিনি এসে মার্থা মেরিকে জিজ্ঞাসা করছে, কী হয়েছে, তোমরা কাঁদছো কেন? তখন ওই দেখো, কিছুক্ষণ আগেই মাটির মধ্যে আমার ভাইকে মিলিয়ে দেওয়া হয়েছে, তোমাকে কত ডেকেছিলাম প্রভু, কে বাঁচাবে ওকে? কি হয়েছিল লাজারাসের, কি হয়েছিল সেসব বর্ণনা করতে গিয়ে যিশু বললেন, প্লিজ ওয়েট, তোমরা অপেক্ষা করো। যিশু কবরস্থানে গেল, ও লাজারাস কামফোর্থ, এই শব্দটা 3 বার বললেন। লাজারাস কবরের ভেতর থেকে উঠে দাঁড়ালো জ্যান্ত লাজারাস। একটা অবতার, একটা ঈশ্বর বিশ্বাসী মানুষ তখন বিশ্বাস করে যখন অবতারত্ব প্রদর্শিত হয়। রোমারেলো বলছেন, একটা ঘুমন্ত জাতিকে, সমগ্র জাতিটাকে জাগিয়ে দিলেন বিবেকানন্দ পাশ্চাত্য থেকে এসে। ঋষি অরবিন্দ, তিনি বিবেকানন্দ পাশ্চাত্য থেকে জয় করে যখন ফিরছেন, একটার পর একটা রাজ্যকে জয় করতে করতে ভারতবর্ষে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন এসে পৌঁছাচ্ছেন, যে ভীষণভাবে ভারতবাসীর মধ্যে একটা বিশাল উৎসবের রোল শুরু হয়েছে, সেই উৎসবের মধ্যে তার প্রতি যে অত্যাচার হচ্ছিল তার বিবরণটা দিয়েছেন আবার তার স্টেনোগ্রাফার জে গুডউইন। তিনি বলছেন, এই মানুষটা যদি আর কিছুদিন তার নিজের জন্ম শহরে পৌঁছাতে গিয়ে ভারতবর্ষের আরও জায়গাগুলো অতিক্রম করতে করতে পৌঁছাতো, তার প্রতি যেভাবে সম্বর্ধনা, মাঝ রাতে তাকে ট্রেন থেকে তুলে দাঁড়িয়ে তার গলায় মালা পরিয়ে দিয়ে তার মুখ থেকে কিছু কথা শুনতে হবে, ট্রেন রাস্তা অবরোধ করে ট্রেনকে দাঁড় করিয়ে তাকে যেভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, আর কয়েকটা যদি তাকে এইভাবে সম্বর্ধনার আসর তৈরি হতো, তাহলে এই মানুষটা অকালেই প্রাণ হারাতে বাধ্য হতেন বা প্রাণ হারাতেন। ঋষি অরবিন্দ যেটি বলছেন, তিনি বলছেন, দিস ইজ দ্য অনলি ভিজিবল সাইন টু দ্য আর্থ দ্যাট ইন্ডিয়া হ্যাজ অ্যাওয়েকেন নট অনলি টু সার্ভাইভ বাট টু কনকোয়ার। ভারতবর্ষ জেগেছে শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করার জন্য। এই চৈতন্যের শক্তিতে ভারতবর্ষ জাগ্রত হয়ে বিশ্বের মানব জাতিকে তিনি জয় করার জন্যই যেন তার পাশ্চাত্য বিজয়টি হয়েছে। তিনি ফিরে আসার পরে যে ঘটনাটি ঘটল তার প্রমাণ স্বরূপ আমরা দেখব, শ্রীরামকৃষ্ণ দেব চলে গেছেন তার 11 বছর আগে। স্বামী বিবেকানন্দ ফিরলেন, ফিরে এসে প্রথম যে ঘটনাটি ঘটল 22শে জুন 1897 খ্রিস্টাব্দ, প্লেগের প্রভাব ভারতবর্ষের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। পুনে অঞ্চলে রান্ডে সাহেব এবং তার সেক্রেটারি আয়েস্ট, তাদের প্লেগের কমিটির মধ্যে তারা সর্বময় কর্তা ছিলেন। তারা ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে ওই প্লেগের কমিটির অর্থ 60 বছরের পূর্তিতে ভিক্টোরিয়াকে তারা অনুষ্ঠানের মধ্যে এনে বিভিন্ন উৎসবের আয়োজন করেছিল। সেটা ভারতবর্ষের মানুষ সহ্য করতে পারছিল না। প্রথম যে আঘাতটা হানল সেটা হচ্ছে, আমরা হরিহর চাপেকর, তার 3 পুত্র ছিল, তার বড় পুত্রের নাম হচ্ছে দামোদর চাপেকর। এই দামোদর চাপেকর আর বিনায়ক রানাডে প্রকাশ্য দিবালোকে রান্ডে সাহেবকে আর ওই আয়েস্টকে জিপ গাড়ি নিয়ে যাচ্ছে দেখে তাদেরকে গুলি করে মেরে দিল 22শে জুন 1897। ভারতবর্ষের বিবেকানন্দের পাশ্চাত্য বিজয় করে ফিরে আসার পরে প্রথম ভারতবর্ষের উত্থানের প্রথম প্রতিচ্ছবি আমরা পরিলক্ষিত করলাম ওই পুনে অঞ্চলে।
কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের শত্রুর অভাব নেই, ব্রিটিশ পদলেহনকারী গুপ্তচরের অভাব নেই। দুই দাবির ভ্রাতৃদ্বয় তারা ধরিয়ে দিলেন দামোদর চাপেকর এবং বিনায়ক রানাডেকে। কিন্তু দামোদর চাপেকরের ভাই দুইজন, বালকৃষ্ণ চাপেকর আর বাসদেব চাপেকর, তারা ওই যে ধরিয়ে দিল যারা দাবির ভ্রাতৃদ্বয়, তাদের বাড়িতে গিয়ে বলল, তোমরা একটা বিখ্যাত কাজ করেছো, তোমরা পুরস্কার পাওয়ার যোগ্য, ব্রিটিশ পুলিশ তোমাদেরকে পুরস্কৃত করবে, আমরা তাদের তরফ থেকে এসেছি তোমাদের পুরস্কৃত করার জন্য। বাড়ির মেয়েরা বেরিয়ে আসলো, ভয়ে পুলিশ এসেছে। ওরা বলে, না না, যারা এই মহৎ কাজটা করেছে তাদেরকেই আমরা পুরস্কৃত করব। দাবির ভ্রাতৃদ্বয় বেরিয়ে এলো, ওই বালকৃষ্ণ আর বাসদেব চাপেকর সরাসরি দুই ভাইকে এমনভাবে গুলি করলো, দুজনেই মারা গেল। যেটা ঘটল অবশ্যম্ভাবী। দামোদর চাপেকর, বিনায়ক রানাডে তার আগেই ফাঁসির জন্য আসামি হয়ে রয়েছেন। বাকি এই দুই ভাই বাসদেব বালকৃষ্ণ তারাও ফাঁসির আসামি হয়ে গেলেন। 1898 খ্রিস্টাব্দ 18ই এপ্রিল দামোদর চাপেকর প্রথম বড় ভাইয়ের ফাঁসি হয়ে গেল। তার পরের বছর 1899 যথাক্রমে 8ই মে, 10ই এবং 11ই মে বিনায়ক রানাডে, বালকৃষ্ণ চাপেকর আর বাসদেব চাপেকরের যথাক্রমে ফাঁসি হয়ে গেল। শুধু ফাঁসি হয়ে গেল এখানে শেষ নয়। স্বামী বিবেকানন্দ নেচেছিলেন, আনন্দ করেছিলেন যে ভারতবর্ষ জেগেছে। পাশ্চাত্যের থেকে স্বামীজি ফেরার আগে 1896 খ্রিস্টাব্দে যখন ডেট্রয়েটে ছিলেন, ডেট্রয়েটে একটি বক্তৃতার শেষে তিনি স্বগতোক্তি করছেন, এত মানুষ ব্রিটিশের এবং আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মানুষের আমার প্রতি এত আকৃষ্ট হচ্ছে, আমি কে? তিনি নিজে বলছেন, হে ভারত, আমি তোমার সেই সন্তান যে রক্ত মোক্ষ করে তোমার বেদান্তের বাণী এই পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে দিয়ে গেলাম। কিন্তু আমি অল্প দিনের মধ্যেই তোমার কোলে গিয়ে ঠাঁই নেব, তোমার ঝুঁটিটা ধরে নাড়িয়ে দেবো হে ভারত মাতা, ঝুঁটিটা ধরে নাড়িয়ে দেবো যতক্ষণ না তুমি জাগ্রত হয়ে তোমার সমস্ত সন্তানদের তোমার প্রতি শ্রদ্ধাশীল করে তোমার পরাধীনতার শৃঙ্খল মোচন করার জন্য তোমার সন্তানদের তুমি জাগিয়ে দিচ্ছ, ততদিন আমি তোমার ঝুঁটি ধরে নাড়াতেই থাকব। এই বিবেকানন্দের কথার একটি শব্দ ব্যর্থ হয়নি। আমরা জানি হিরাম ম্যাক্সিম, ভূপেন দত্ত তার ছোট ভাই লিখেছেন, স্বামীজি হিরাম ম্যাক্সিম বিশ্বের বিখ্যাত পিস্তল তৈরিকারী একটি সংস্থার মালিক ছিলেন। স্বামীজি তার সাথে গোপনে গোপনে যোগাযোগ রেখেছিলেন, কিভাবে আমাদের দেশের স্বাধীনতার জন্য বোম এবং পিস্তল পেয়ে আমাদের দেশের মানুষ কাজে লাগিয়ে ব্রিটিশদের তাড়াতে পারে। 30শে অক্টোবর 1899 খ্রিস্টাব্দ স্বামীজি পাশ্চাত্য থেকে একটি চিঠি, স্বামীজি আমি ভুল বললাম, 1901 খ্রিস্টাব্দ, 1901 খ্রিস্টাব্দের 30শে না, এটা 30শে অক্টোবর, ঠিক আছে, ডেটটার সালটা। স্বামীজি তখন পাশ্চাত্যেই রয়েছেন। পাশ্চাত্যে থাকা অবস্থাতেই সেটা আইদার 1900 খ্রিস্টাব্দ হতে পারে, 1900 খ্রিস্টাব্দ শিওর, 1900 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর স্বামীজি পাশ্চাত্যে থাকা অবস্থায় একটি চিঠি লিখছেন সারা বুলকে, এবং চিঠিটি একসাথে মিসেস হেলকেও দিচ্ছেন। সেই চিঠিতে লিখছেন, এই চিঠিটা যদি তোমরা প্রকাশ করে দাও, আমাকে এই মুহূর্তে এখানে অ্যারেস্ট করে এখানেই আমাকে
ফাঁসি দিয়ে দেওয়া হবে ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রশাসন যেভাবে ভারতবর্ষের প্রতি অত্যাচার করছে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কবে যে আমাদের দেশের মানুষ জাগবে? সমস্ত অর্থগুলো তারা লুট করে নিয়ে চলে আসছে। তারা নিজেদের দেশটাকে সমৃদ্ধ করছে, কিন্তু আমাদের দেশটাকে ছিবড়ে করছে। স্বামীজির ওই চিঠির মধ্যে ক্ষোভ, দুঃখ প্রকাশিত হয়ে রয়েছে যে ভারত মায়ের সন্তানরা কবে জাগবে। তার মনে কষ্ট। নিবেদিতা পরবর্তীকালে বলছেন, আমি প্রথম থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন তার সাথে যে আমার বাক্যালাপ হতো, তার প্রথম কথাটা থাকতো তার দেশমাতৃকা, দ্বিতীয় কথাটা থাকতো তার দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের চিন্তা, তৃতীয় থাকতো তার দেশের কথা, বুভুক্ষু নিরন্ন অসহায় মানুষগুলোর কথা। দেশ দেশ দেশ। এই নিবেদিতা প্রথমের দিকে এসে বলতেন যে ব্রিটিশরা ভারতবর্ষের কল্যাণকারী একটি জাতি, ভারতবর্ষের কল্যাণের জন্যই তাদের আসাটা প্রয়োজন ছিল। লন্ডনকে একটু উন্নত করা দরকার স্বামীজির সামনে বলতেন। স্বামীজি বলতেন, ঠিকই বলেছেন, আমাদের মতো দেশগুলোকে শাসন করতে করতে সব লুট করে নিয়ে লন্ডনকে সাজাতে হবে, আর আমাদেরকে ছিবড়ে করে দিবে। এইটি তো চাইছো? নিবেদিতা লজ্জিত হতেন। বলল, একবার দেশটা ঘুরে দেখো, ব্রিটিশের নগ্ন রূপটা দেখো, তখন তোমার ধারণাটা যদি একই থাকে তাহলে আমাকে বলো, আমি নিজে পৌঁছে দিয়ে আসবো লন্ডনে। লন্ডনকে সাজাবার সম্পদ অনেক লুটেছো, আবার দিয়ে আসবো। জে গুডউইন স্বামীজি স্টেনোগ্রাফার। স্বামীজি তার সাথে খুব মজা করতেন। যখনই কোনো বাজে কথা বলতো বা অপ্রাসঙ্গিক কথা বলতো, তখন বলতো, ইউ আর নট গুডউইন, ইউ আর ব্যাড উইন, ইউ আর ব্যাড উইন। এরকম স্বামীজি তাকে বলতো। সেই গুডউইন স্বামীজিকে বলতেন, ইউ আর এ গুড, নো ডাউট অ্যাবাউট ইট। তুমি ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। বাট ইন্ডিয়ান পিপল হ্যাভ নো আইডিয়া হাউ টু গভর্ন দেমসেলফ। ইন্ডিয়ার মানুষদের এরকম ধারণা বা চিন্তা নেই কিভাবে নিজেদেরকে শাসন করতে হয়। দে হ্যাভ নো আইডিয়া হাউ টু গভর্ন, কিভাবে দেশকে শাসন করতে হয় তাদের আইডিয়া নেই। বাট ব্রিটিশ পিপল হ্যাভ নো দ্য গভর্ন, হাউ টু গভর্ন দ্য ইন্ডিয়া। সেক্ষেত্রে ইন্ডিয়ার মানুষের জন্য ব্রিটিশরা আশীর্বাদ স্বরূপ। ব্রিটিশ পিপল জানে কিভাবে ভারতবর্ষকে শাসন করতে হয়, তারা জানে, তাদের কাছ থেকে শেখা দরকার। স্বামীজি তৎক্ষণাৎ বললেন, হে ব্যাডউইন, হ্যাভ ইউ রেড দ্য চ্যাপ্টার অফ মেগাস্থানিস where it was written that one old person how they governed one village? একটা গ্রামের পুরো মানুষদের কিভাবে শাসন করতে হয় একটা গ্রামের মোড়ল জানে। তখনকার দিনের যে গ্রাম্য শাসন ব্যবস্থা ছিল, মোড়লরাই ভালো মন্দ সব কিছু বিচার করতেন সঠিকভাবে, কোনো পক্ষপাতিত্ব না করে। আর তোমরা কি জানো, এই ব্রিটিশরা এরা ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষে চুরি চামারি, দুর্নীতি, অন্যায়, মিথ্যা, এগুলো ভারতবর্ষের মানুষ জানতো না। তাদের ডিকশনারিতে এইসব শব্দগুলো ছিল না। তোমরা এগুলো সৃষ্টি করেছো আমাদের দেশে। আমাদের দেশকে চতুর, মানুষকে চতুর করে দিয়েছো, তাদেরকে মিথ্যাবাদী তৈরি করেছো, তাদেরকে দুর্নীতিগ্রস্ত করেছো, তাদেরকে অন্যায় কাজ করতে তোমরা শিখিয়েছো। তোমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এটাই। এই গুডউইন স্বামীজির প্রতি সত্যি খুব ভালোবাসা ছিল, আমরা দেখেছি। গুডউইন আর সেভিয়ার দম্পতি প্রথম স্বামীজির সাথে 1897 খ্রিস্টাব্দে আসেন। নিবেদিতা তো আসেন তখন। ওরা আলমোড়ায় রয়েছেন, যে বাড়িতে থাকতেন সুন্দর একটা রাজবাড়ির মতো বাড়ি। সেই বাড়িতে স্বামীজি রোজ ভোরবেলা, পাশ্চাত্য 4 বছর কাটিয়েছেন তো, কোট বুট স্যুট পরে, মাথায় পাগড়িটা দিয়ে, কখনো টুপি দিয়ে, ওই আলমোড়া শহরে তিনি
ঘুরতে বেরিয়ে পড়তেন। অশ্বিনী দত্ত কংগ্রেসের বিখ্যাত নেতা, ভক্তিযোগ প্রণেতা। তিনি ওই সময় আলমোড়াতে ছিলেন। তিনি শুনেছেন একজন বাঙালি পাশ্চাত্য থেকে এসে এইখানে রয়েছে, খুব ভালো ইংরেজি বলে। কে সেই? তার একদিন মনে হলো দেখতে যেতে হবে কোথায়। ভোরবেলা একদিন মর্নিং ওয়াক করতে গিয়ে দেখতে পেলেন সেই মানুষটা ঘোড়ায় চড়ে শুটেড বুটেড হয়ে আসছে। অশ্বিনী দত্ত তাকে ফলো করলো। এই মানুষটাই হবে বোধহয় সেই লোকটা। গেলেন তার পেছনে পেছনে, গিয়ে দেখে অবাক হলেন। একটা বাড়ির মধ্যে প্রবেশ করছেন, গিয়ে দেখছেন যে ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করছেন সে দেশের কয়েকজন মানুষ ছুটে এগিয়ে আসলেন। এই মানুষটাকে ঘোড়া থেকে নামতে সাহায্য করলেন, কেউ বা পানীয় এনে তার মুখের সামনে ধরলেন, কেউ বা তার বুটে জুতোর লেস খুলে দিয়ে তার জুতোটা খুলে নির্দিষ্ট জায়গায় রাখছেন, তাকে বসতে সাহায্য করছেন কেউ। এরা সব কিন্তু কেউ এদেশীয় নয়। তারা কারা ছিল? যে গুডউইন ছিলেন আর সেভিয়ার দম্পতি ছিলেন। এরা তিনজন স্বামীজিকে গুরুস্থানে বসিয়ে ওইভাবে তার ঘোড়ায় চড়ে মর্নিং ওয়াক করে ফিরে আসার পরে তার জুতো খুলে দেওয়া। দূর থেকে দেখে অশ্বিনী দত্ত দেখছেন এ নিশ্চয়ই আমাদের নরেন দত্ত হবে। নরেন দত্তের সাথে শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে তার একবার আলাপ হয়েছিল। সেই অশ্বিনী দত্ত স্বগতোক্তি করছেন যখন যে গুডউইন তার পায়ে হাত দিয়ে জুতোটা খুলে রাখছেন। এ কি, আমরা তো এতদিন পর্যন্ত দেখছিলাম ব্রিটিশদের পদলেহন করতেই আমরা অভ্যস্ত। সেই ব্রিটিশদের প্রতিনিধি কয়েকজন এসে একজন নেটিভের জুতোয় হাত দিয়ে তার জুতোটা খুলে দিচ্ছে, কেউ পানীয় দিচ্ছে, তার সেবা করছে। এটা ভাবতে অবাক লাগছে। অশ্বিনী দত্ত বলছেন ভারতবর্ষের স্বাধীনতার বোধহয় আর বেশি দেরি নেই। এই গুডউইন যখন নৌকায় করে স্বামীজির সাথে নদীর ওপার থেকে এপারে আসছেন, দক্ষিণেশ্বর থেকে আসছেন, আলমবাজারে ইট মাথায় দিয়ে খড়ের বিছানার উপরে চট পেতে কাঁটা চামচ দিয়ে যার খাওয়া অভ্যেস সাহেবিয়ানা, সে হাতে করে হবিষান্ন খাচ্ছেন। সে দৃশ্য দেখে ব্রহ্মচর্যের বেশে স্বামীজির জুতো জড়িটা হাতে করে নৌকা থেকে নামছেন। সেটা দেখে এবং তারপরে লোচনবাবুর ঘাট আলমবাজার মঠের পাশে, সেই লোচনবাবু লোচনচন্দ্র ঘোষ মহাশয় বিখ্যাত জমিদার, সেখানে তার বাগান বাড়ির মতো ছিল আলমবাজার মঠের পাশে। লোচনবাবুর নামে যে ঘাট, সেই লোচনবাবুর ঘাটে স্বামীজি স্নান করতে নেমেছেন। জোয়ার ছিল, ভাটা হয়েছে, সেখানে নেমে স্বামীজি স্নান করছেন। তার উপরে দাঁড়িয়ে রয়েছেন গুডউইন, একটা উত্তরীয় তার ঘাড়ে, হাতে কমণ্ডলু। স্বামীজি স্নান করে উঠে আসছেন, তার পায়ে ওই ভাটা হয়েছে জোয়ারের পরে, কর্দমাক্ত পায়ে উঠে আসছেন স্বামীজি। অশ্বিনী দত্ত আবার ওখানে উপস্থিত। দেখছেন গুডউইন তার পায়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছেন, গঙ্গার পলি এবং উত্তরীয় দিয়ে পাটা মুছিয়ে দিচ্ছেন। আবার অশ্বিনী দত্ত স্বগতোক্তি করছেন এদেশের স্বাধীনতার বোধহয় আর বেশি দেরি নেই। ব্রিটিশরা পদলোহন করছে ভারতবাসী। এর থেকে বড় দৃশ্য আমাদের কাছে আর কিছু হতে পারে না। এই স্বামীজি নিবেদিতা ভারতবর্ষে আসার পরে, নিবেদিতা ঠিক 4 বছর পরে তার ভারতবর্ষে আসা, 1902 খ্রিস্টাব্দে স্বামীজির শরীর যাওয়ার পরে তিনি ছুটে গিয়েছিলেন পুনে অঞ্চলে। একটি মা তার 3টি সন্তানকে ফাঁসির দড়ি গলায় পড়তে সাহায্য করেছিলেন। কীরকম মা সে, কি করে তিনি আছেন? 3 সন্তান তার ছিল, 3 সন্তানই ফাঁসির দড়িতে মৃত্যুবরণ করেছেন এ দেশমাতৃকার জন্য। আমাকে দেখতে হবে,
অর্থাৎ এই যে দামোদর চাপেকর, বাসদেব চাপেকর, বালকৃষ্ণ চাপেকরের মা, অর্থাৎ হরিহর চাপেকর ওদের বাবা, তার স্ত্রী দ্বারিকা দেবী, দ্বারিকা দেবীর কাছে গিয়ে পৌঁছে গিয়েছিলেন নিবেদিতা তার ভারতবর্ষে আসার 4 বছর পরে। গিয়ে পৌঁছে দ্বারিকা দেবীকে তিনি সান্ত্বনা দিতে গিয়েছিলেন কিভাবে তার 3 পুত্রকে হারিয়ে তিনি জীবনযাপন করছেন। নিবেদিতা যখন গিয়ে পৌঁছালেন অন্য রূপে আবিষ্কার করলেন দ্বারিকা দেবীকে। দ্বারিকা দেবীকে যখন তার সান্ত্বনা বাণীতে বললেন কি করে রয়েছেন, দ্বারিকা দেবী বললেন আমার যদি আরো সন্তান থাকতো, আমি তো এই 3 সন্তানের জন্ম দিয়েছি, তাদের জন্মদাত্রী মা, কিন্তু আমাদের সমগ্র এই সমাজকে যিনি জন্ম দিয়েছেন সে বৃহত্তর মা, তার নাম দেশমাতৃকা। তার লক্ষ লক্ষ সন্তান, তার এই দেশমাতৃকার যদি শৃঙ্খল মোচনে এগিয়ে না আসে, তাহলে আমাদের সন্তান প্রসবের উদ্দেশ্যটা কি হতে পারে। নিবেদিতার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, দ্বারিকা দেবী তার জলটা মুছিয়ে দিচ্ছে। গিয়েছিলেন নিবেদিতা দ্বারিকা দেবীর চোখে জল মুছাতে, দ্বারিকা দেবী এমন দেশমাতৃকার এক কন্যা, তিনি নিবেদিতার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। 1901 খ্রিস্টাব্দ নিবেদিতা বিদেশ থেকে একটা চিঠি লিখছেন। 21শে অক্টোবর সেই চিঠিটিতে নিবেদিতা চিঠিটি লিখছেন কাকে? ম্যাকলাউডকে। এই চিঠিটি আবার তিনি মিসেস হেলকেও লিখছেন। তোমরা ভাবতে পারো আমার রাজার পেছনে গোয়েন্দা লাগানো হয়েছে, ওকে নাকি পুলিশ যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। ব্রিটিশের বক্তব্য, ওনার জ্বালাময়ী বাণী, বিবেকানন্দের জ্বালাময়ী বাণী, তার লেখা বই পড়ে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন অত্যাচারমূলক কার্যকলাপ শুরু করে দিয়েছে, তাই এই মানুষটাকে অ্যারেস্ট করা দরকার। নিবেদিতা হেলকে এবং ম্যাকলাউডকে যে চিঠিটি লিখছেন তাতে লিখছেন, যদি ওরা রাজাকে অ্যারেস্ট করে, তোমাদের বলে দিচ্ছি ভারতবর্ষে যে আগুন জ্বলবে সে আগুনে ব্রিটিশ শাসক ইংরেজরা প্রথমে সেখানে পুড়িয়ে মরবে, তারপরে সে আলোর এবং সেই আগুনের আভা এবং তাপ লন্ডনে গিয়েও পৌঁছাবে, তাদেরকেও বাধ্য করবে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে। ওরা জানে না কোন আগুন নিয়ে খেলছে ওরা। নিবেদিতা 1900 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর লন্ডনে ব্রিটিশ সাম্রাজ্যে, যেখানে তিনি পড়াশোনা করে বড় হয়েছিলেন, লন্ডনে 1900 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর, আবার ডেটটা বলছি, হাইড পার্ক বলে একটি জায়গা রয়েছে, DLD তার বাড়ির সামনে একটা ঘরোয়া অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। লোক জমে গেছে, ওই এলাকার অনেক মানুষ সেখানে এসে হাজির হয়েছেন সেই বক্তৃতা শোনার জন্য। বিষয়বস্তু ছিল ব্রিটিশ শাসন ভারতবর্ষে কতখানি কল্যাণকারী হয়েছে বা মঙ্গলকারী হয়েছে। বিষয়টা এটা, সবাই ভাববে নিবেদিতা ভারতবর্ষ থেকে 1.5 বছর কাটিয়ে এসেছে, অতএব নিশ্চয়ই ও অনুভব করছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনটা চিরস্থায়ী দরকার এবং মঙ্গলকারী হিসাবে ব্রিটিশরা আরও ভালো কাজ করবে, ব্রিটিশদের পেয়ে তারা ধন্য ভারতবাসী, এরকম নিশ্চয়ই কথা বলবে। নিবেদিতা 2টো অধ্যায়ের মধ্যে তার বক্তৃতার মধ্যে বললেন, প্রথম অধ্যায়ে ব্রিটিশরা ভারতবর্ষের মানুষকে চিনতে ভুল করেছে, তাদের কাতে ভালো হয়
এটা না বুঝে তারা তাদের সামাজিক সাংস্কৃতিক জগৎটাকে তারা গ্রাস করে নিয়েছে, করে সে দেশের মানুষের প্রতি এমন আচরণ শুরু করেছে, মঙ্গল বা কল্যাণ তো দূরের কথা, ও দেশের মানুষের মনের বা ইচ্ছার তলানিতে বা নিচে পর্যন্ত ব্রিটিশ প্রশাসন পৌঁছাতে পারেনি। কাতে ভারতের ভালো হয়, কাতে ভারতের মঙ্গল হয়, সে ধারণা তাদের এখনো তৈরি হয়নি। কারণ ব্রিটিশ প্রশাসন ওই ভারতীয়দের মনের গভীরে পৌঁছাতে কোনোভাবেই পেরে ওঠেনি। তবে একটা কথা, যদি ব্রিটিশরা মনে করে ভারতীয়দের ব্রিটিশ মনোভাবাপন্ন করতে তারা সচেষ্ট হয়েছিল, সেক্ষেত্রে তারা সফল হয়েছে। ভারতবর্ষের মানুষ অনেকেই তখন কোট বুট পরে ব্রিটিশদের পদলেহন করতে অভ্যস্ত হচ্ছিল, উপাধি লাভ করে তারা ধন্য হচ্ছিল, ব্রিটিশ আমাদের খেতাব দিয়েছে, এতে তারা ধন্য হচ্ছিল। নিবেদিতা ভারতবর্ষের আসল স্বরূপটা দেখার পরে তিনি একটা চিঠি লিখছেন 1901 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। সেখানে বলছেন, হে ভারত মাতা, তোমার সন্তানদের আমি বলবো, আমাদের দেশে যে সমস্ত ডাকাতরা গিয়ে তোমাদের দেশকে লুট করে নিয়ে যাচ্ছে, তোমরা সজাগ হও, নইলে তোমাদের সর্বস্বরা লুট করবে। মাগো, ভারত মাতার প্রতি বলছেন, মাগো আমি ক্ষমা প্রার্থী, আমাদের লুণ্ঠনকারী দেশদ্রোহী মানুষগুলো তোমার যে প্রতি যেভাবে অত্যাচার করছে আমি সেটা সহ্য করতে পারছি না মা। হে ভারতের জাতীয়তা, তুমি সুখে দুঃখে মানে অপমানে তুমি আমাকে তোমার করে নাও। আসলে এই জাতীয়তার শব্দটা তখন ততখানি আমাদের কাছে পরিচিত শব্দ ছিল না। নিবেদিতা বলছেন, স্বামীজি জাতীয়তা বোধ বা দেশাত্মবোধ যাদের মধ্যে সজাগ হচ্ছে, তাদের মধ্যে জাতীয়তা ও দেশাত্মবোধ জাগিয়ে দেওয়ার জন্য স্বামীজির লাইফ, তার জীবন এবং বাণীগুলোই যথেষ্ট ছিল। কিন্তু স্বামীজি নিজে জাতীয়তা শব্দটা কখনো ব্যবহার করতেন না। বাট স্বামীজি যে জিনিসটা বলতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, ওইখানে একটা শব্দ হিডেন থাকতো, লুকিয়ে থাকতো। সেটা কি শব্দ? তিনি বলছেন, ন্যাশনাল ম্যান মেকিং ইজ মাই মিশন, জাতীয় মানুষ তৈরি করাই আমার স্বপ্ন। আপনাদের মনে থাকবে, স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে 13ই জুলাই, মাত্র 8 দিনের মাথায় ভবানীপুরে সাউথ সুবারবান স্কুল, সেখানে স্বামী বিবেকানন্দের জন্য প্রথম স্মরণ সভাটা তৈরি হয়। বক্তাকে নিবেদিতা, প্রিসাইড করছে কে? স্মরণ সভাটা রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রচুর ছাত্ররা জুটেছে, যুব সমাজ জুটেছে। স্বামীজির জীবনের উপরে বক্তব্য, ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ, এই বিষয়ে নিবেদিতা বক্তব্য রাখবেন। রবীন্দ্রনাথ প্রিসাইড করছেন। রবীন্দ্রনাথ তার সক্ষতা রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের ধারণা জন্মেছে বিবেকানন্দকে সে এতখানি ভালোবাসে, এতখানি শ্রদ্ধা করে, এর পরে বোধহয় আর সে এখানে থাকবে না। সেই মানুষটাই তো চলে গেল। সে মানুষটা চলে গেল মাত্র 6 মাস সে পাশ্চাত্য থেকে এলো। প্রথম 1.5 বছর কাটিয়ে স্বামীজির সাথে সে আবার পাশ্চাত্যে গিয়েছিল। স্বামীজি 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে পাশ্চাত্য থেকে ফিরে এলো। নিবেদিতা ফিরলেন না। 1902 খ্রিস্টাব্দে রমেশ দত্তর সাথে তিনি ফিরলেন ফেব্রুয়ারি মাসে, 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। আর স্বামীজির শরীর গেল 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসের 4 তারিখ। মাত্র 6টা মাস। 6টা মাস পেয়েছেন। তাকে গভীরভাবে ভালোবেসে তার জীবনকে নিজের জীবনের সঙ্গী করে
এদেশকে ভালোবেসে তার সেবায় আত্মনিয়োগ করা যার স্বপ্ন, সেই মানুষটাই তার কাছ থেকে নির্বাপিত হয়ে গেলে সে আর কি করে এখানে থাকবে? রবীন্দ্রনাথ বুঝে গিয়েছিলেন সি মাস্ট লিভ দিস কান্ট্রি ফর হার কান্ট্রি, তার দেশের জন্য তিনি অবশ্যই ফিরে যাবেন, এটা রবীন্দ্রনাথ ভেবেছিলেন। মিটিং বা ওই জ্বালাময়ী যে এক সপ্তাহ আগে তার গুরুকে হারিয়েছেন, শোকস্তব্ধ বিধ্বস্ত তার হৃদয়, সেখানে সে কি করে বক্তব্য রাখবে নিবেদিতা, সেই নিয়ে তার ভাবনা ছিল। নিবেদিতা দর্থহীন ভাষায় যে বক্তব্যটা সেদিনে রেখেছিলেন, তার শেষে রবীন্দ্রনাথের হয়তো ধারণাটা পরিবর্তন করতে তিনি সচেষ্ট হচ্ছিলেন, কিন্তু তার আগেই বলে বসলেন যে ধারণা নিয়ে তিনি ছিলেন। জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অফ অ্যাকশন, হোয়াট ইউ উইল ডু, হোয়েদার ইউ উইল গো ব্যাক টু ইউর হোমল্যান্ড অর ইউ উইল স্টে হেয়ার, তুমি এখানে থাকবে না তোমার দেশে ফিরে যাবে। নিবেদিতা যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, ওই যে স্রোত বা যে জনসভা, সেখানে নিবেদিতা তার প্রশ্নের উত্তর দিতে এতটুকু দ্বিধাবোধ বা দেরি করেননি। হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অফ অ্যাকশন, তুমি কি করবে, তোমার জীবনের কি উদ্দেশ্য? তিনি বললেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন, এই জাতিটাকে জাগানোই আমার কাজ। মাই গুরু হ্যাজ গিভেন টু মি, আমার গুরু আমাকে এই দায়িত্বটাই দিয়ে গেছেন, এই জাতিটাকে জাগাতে। এই টাস্ক, এই দায়িত্বটাই আমি সঠিকভাবে পালন করব, এটাই আমি ভেবে নিয়েছি। রবীন্দ্রনাথ অবাক হয়ে গেলেন। ওই জুলাই মাসের শেষের দিকে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল। একটা সভায় বক্তৃতা দিয়ে হিন্দু বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাতে স্বামীজির উপরে একটা বিশাল আর্টিকেল লিখলেন, ওই দ্য ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ। সেইটা আলোড়ন পড়ে গেল দেশের মধ্যে। নিবেদিতা তার কথা অক্ষরে অক্ষরে পালন করে স্বামী সদানন্দকে নিয়ে বম্বেতে চলে গেলেন। গেইটি হলে পরপর বক্তৃতা দিতে শুরু করলেন। ইউনিটি অফ এশিয়া, ইউনিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দ লাইফ, হোয়াই আই হ্যাভ টেকেন দ্য হিন্দুইজম, এইসব বিভিন্ন বক্তব্য ভারতবর্ষের যুব সমাজের কাছে তুলে ধরলেন। একটার পর একটা জায়গায় যেভাবে তিনি আলোড়ন সৃষ্টি করলেন। 1903 খ্রিস্টাব্দে মেদিনীপুরে গেলেন। মেদিনীপুরে গিয়ে যেভাবে বক্তব্য রাখতে শুরু করলেন, সেখানে তিনি বয়স্ক মানুষ। মেদিনীপুরের ইতিহাস বিপ্লবের ইতিহাস। আমরা জানি এই মাসেই 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, আপনারা জানেন। 1908 খ্রিস্টাব্দে আরও দুজনের ফাঁসি হয়েছিল, যারা সব স্বামী বিবেকানন্দ দ্বারা ইন্সপায়ার হয়েছে। তার মধ্যে কানাইলাল এবং সত্যেন বসু মেদিনীপুরে, তাদের দুজনের ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দের যথাক্রমে 20 এবং 21 নভেম্বর। সবচেয়ে মজার ব্যাপার যেটা ঘটেছিল, এই নিবেদিতা 1903 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটিয়ে এসেছিলেন, ক্ষুদিরামের তখন বয়স 14 বছর। সোনার বাংলা বলে একটা পত্রিকা যুব সমাজের কাছে ফেরি করে বেড়ানো তার কাজ ছিল। অনেক মার খেয়েছেন ধরা পড়ে বারবার। হ্যামিল্টনে পড়াশোনা করতেন তার জামাইবাবু, অল্প বয়সে তার বাবা মারা যায়। জামাইবাবু তাকে নিয়ে গিয়ে পড়াশোনা করতে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, হ্যামিল্টন স্কুলে তমলুকে। বন্ধুর বাড়িতে একটা বিবেকানন্দের বাণী চতুর্দিকে লেখা রয়েছে, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, তোমার দেশমাতৃকার সহস্র যুবক বলি চান, মনে রেখো মানুষ চান পশু নয়। এই কথাগুলো তাকে খুব আলোড়িত করে। কিংসফোর্ড সাহেব অত্যাচারী জেলার, তাকে বিপ্লবীদের ভীষণভাবে তিনি
কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছেন। তাকে যে কোনো মুহূর্তে বাংলার বিপ্লবীরা মেরে দেবে, তাই তাকে বদলি করে দেওয়া হলো মুজফ্ফরপুরে। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি ছদ্ম নামে ওই অল্প বয়সে সেই দায়িত্বভার গ্রহণ করলেন। সবচেয়ে মজার ব্যাপার, 1903 খ্রিস্টাব্দের যে ঘটনা, মেদিনীপুরে বক্তব্য রাখতে গিয়ে নিবেদিতা উজ্জীবিত করেছিলেন যুব সমাজকে। সুপতি রায়চৌধুরী, প্রফুল্ল গুহ এবং আরেকজন যাদের সাথে ছিলেন জ্যোতিষ রায়, এই তিনজনে দেখে অবাক হয়ে গেছিলেন। ব্রিটিশের সাদা চামড়ার মানুষ একজন এসে এখানে বক্তব্য রাখছেন ব্রিটিশের বিরুদ্ধে, এ নিশ্চয়ই কোনো গুপ্তচর হতে পারে। মেদিনীপুরের বিপ্লব খুবই সজাগ। বিবিবির তখন পাড়ায় পাড়ায় মিটিং হচ্ছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। তার জন্ম হয়েছিল আবার এই বিবেকানন্দের দ্বারা, সে প্রসঙ্গে পরে আসছি। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার জন্য তৈরি হলেন 1908 খ্রিস্টাব্দ। কিন্তু তার আগে ক্রফেটকিন, রাশিয়ান বিপ্লবী, তিনি ইংল্যান্ডে নির্বাসিত হয়ে রয়েছেন। তার অনেক বই নিবেদিতা পড়তেন, বিপ্লবীদের সেগুলো দিতেন। নিবেদিতার ফ্যামিলির ইতিহাসটা একটু জানা দরকার ছিল। হ্যামিল্টন তার মামা দাদু, তিনি স্বাধীনতা সংগ্রামের, আয়ারল্যান্ডও তখন পরাধীন। 1919 খ্রিস্টাব্দে ওই আয়ারল্যান্ড স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতার অনেক আগে। ওই সিনফিন দলে তার মামা দাদু প্রথম শ্রেণীর নেতৃত্বে ছিলেন, বাবাও বিপ্লবের সাথে যুক্ত ছিলেন। এই নিবেদিতা সিনফিন দলের সাথে ভেতরে ভেতরে যোগ ছিল। ক্রফেটকিনের কাছ থেকে বিভিন্ন পরামর্শ দিতেন। ক্রফেটকিনের একজন বন্ধু রাশিয়া থেকে, সেও ওই বিতাড়িত হয়ে দেশ থেকে, সে প্যারিসে ছিলেন। সে ভালো বোম বাঁধার ফর্মুলা জানতেন। নিবেদিতা সে খবরগুলো রাখতেন। নিবেদিতা কখনো চাইতেন না রাতারাতি কয়েকটা ব্রিটিশকে মেরে দিলেই দেশ স্বাধীন হয়ে যাবে। বারিন ঘোষ, অরবিন্দর ভাই, খুব ছটফট করছিল। জগদীশচন্দ্র বসুর এবং প্রফুল্ল রায়ের যে ল্যাবরেটরি প্রেসিডেন্সিতে, নিবেদিতা তাদের বললেন, তোমাদের যদি এত ধৈর্য ধরছে না, হেমচন্দ্র কাননগো মেদিনীপুরের ছেলে, সত্যেন বসুর বন্ধু, আর্ট কলেজের টিচার, তিনি তার নিজের বাড়ির জমি বিক্রি করে নিবেদিতার নির্দেশে তিনি প্যারিসে চলে গেলেন ওই রাশিয়ান বিপ্লবীর কাছ থেকে বোম বাঁধার ফর্মুলা জানতে। গিয়ে ফিরতে দেরি হচ্ছে, এদের আর ধৈর্য ধরছে না। বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, এরা সব, সত্যেন বোস, এরা সব ছোটাছুটি করছেন, কি করবেন। নিবেদিতা তাদিকে বললেন, এমন একটা জায়গায় করা দরকার বোম বাঁধা, তোমরা, আমি কিছু ফর্মুলা জানি, তোমরা ওই জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরিতে, প্রেসিডেন্সির মধ্যে বাগের ঘরে ঘোগের বাসা, তারা বোম বাঁধা শুরু করলেন। এপ্রিল মাস 1908 খ্রিস্টাব্দ। বোমটা কতখানি জোর টেস্ট করতে গিয়ে তারকেশ্বর চক্রবর্তী বলে একজন, তিনি তো মারাই গেলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি ওই বোম নিয়ে কিংসফোর্ডকে মারতে চলে গেলেন 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দ মুজফ্ফরপুরে। যদিও ভুলবশত দুইজন, মিস কেনেডি, মিসেস কেনেডি, দুইজন ব্রিটিশকে মেরেছিলেন, কিংসফোর্ডকে মারতে পারেননি, কিন্তু ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল। প্রফুল্ল চাকি ধরা পড়তে গিয়ে একজন বাঙালি পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জির হাতে ধরা পড়লেন। তাকে বললেন, বাঙালি হয়ে বাঙালিকে ধরিয়ে দিচ্ছ? বলে, শেষ কোপটা তোমাকে আর দেবো না, তোমাকে মারলে লাভ নেই, ব্রিটিশ আমাকে ধরে জেলে ফাঁসি দেবে, ব্রিটিশের হাতে আমি অত্যাচারিত বা মরতে চাই না, তার আগে আমি নিজেকে শেষ করে দেবো। নিজের হাতে নিজেকে গুলি করে প্রফুল্ল চাকি মারা যায়। ক্ষুদিরাম ধরা পড়ে যায়,
তার অবশেষে ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট। পেছনে অবদান নিবেদিতার। এই পরে আমরা একটু ফিরে আসি, ব্যাক করি। স্বামী বিবেকানন্দ জীবিত অবস্থায় তার যে জ্বালাময়ী বাণী, বাংলাদেশের ঢাকা বর্তমানে দুটো বিখ্যাত বক্তৃতা, সেটা ভারতবর্ষের অনেক বিপ্লবীদের, বাংলাদেশের বিপ্লবীদের সূর্য সেন থেকে আরম্ভ করে হেমচন্দ্র ঘোষ এবং মৌলভী আলিমুদ্দিন, শিরিশচন্দ্র পাল, এরা সব হেমচন্দ্র ঘোষের সাথে স্বামীজির সাথে দেখা করতে গিয়েছিলেন 1901 খ্রিস্টাব্দে ঢাকাতে। স্বামীজি ঢাকাতে ফরাসগঞ্জের কাছে একজন মানুষ, তিনি একটি বাড়িতে থাকতেন ফরাসগঞ্জে, কিষাম দাস, তার বাড়িতে স্বামীজির থাকার ব্যবস্থা হয়েছে। তিনি সদানন্দকে নিয়ে থাকেন। 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত 13 দিন কাটিয়েছেন ঢাকাতে। সেই ঢাকাতে দুটো বক্তৃতা, অসাধারণ বক্তৃতা ছিল, একটা 30শে মার্চ আর একটা 31শে মার্চ। 30শে মার্চ যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে পগড ময়দানে, 31 মার্চ ছিল জগন্নাথ কলেজে। এই বক্তৃতাগুলো এদিকে এত ইন্সপায়ার করেছিল, হেমচন্দ্র ঘোষ, শিরিশচন্দ্র পাল, মৌলভী আলিমুদ্দিন, 6-7 জন ওরা ছিলেন। ওই ফরাসগঞ্জে যার বাড়িতে ছিলেন সেখানে গিয়ে স্বামীজির কাছে ধর্মের কথা শুনতে গিয়েছিলেন। স্বামীজি চিৎকার করে বলে উঠেছিলেন, লজ্জা করে না? পরাধীন জাতির কোনো ধর্ম হতে পারে না, তাদের একমাত্র ধর্ম তার দেশমাতৃকার শৃঙ্খল মোচন করা। হেমচন্দ্র ঘোষ বলছেন, আর পেছনে তাকায়নি, জীবনটা দিয়ে দিয়েছিলাম দেশমাতৃকার জন্য। বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভাবনাটা আমার ঢাকাতেই তৈরি হয়ে গিয়েছিল। ওই শিরিশচন্দ্র পাল, যার কথা নামটা উচ্চারণ করছিলাম বারবার, এই যে নন্দলাল ব্যানার্জির কথা বলছিলাম, প্রফুল্ল চাকি যার সাথে ফাইট করে নিজে নিজে সুইসাইড করলেন বা আত্মহত্যা করলেন, এই নন্দলাল ব্যানার্জিকে বাঙালি হিসাবে বাঙালিকে ধরিয়ে দেওয়ার যে শাস্তি, সেটা দিলেন শিরিশচন্দ্র পাল। স্বামীজির কাছে জ্বালাময়ী বাণী শুনে এই শিরিশচন্দ্র পাল সার্ফেলটাইন লেনেতে গুলি করে মারলেন নন্দলাল ব্যানার্জিকে। স্বামীজির ভারতবর্ষের দেশমাতৃকার সন্তানদের যেন আসল সন্তান রূপে জাগিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ। সেদিন হেমচন্দ্র ঘোষ বলেছিলেন, তার জীবনীতে রয়েছে, যদি আপনারা চিন্তানায়ক বিবেকানন্দ বই পড়েন, তার শেষের দিকে হেমচন্দ্র ঘোষের একটা বিখ্যাত আর্টিকেল রয়েছে, জাতি ও জাগরণ বা জাতির শিহরণ বা এরকম যেটা রয়েছে। সেই আর্টিকেলটাতে হেমচন্দ্র ঘোষ লিখছেন, স্বামী বিবেকানন্দের সাথে মাত্র আমার 19 দিন নাকি 13 দিন এরকম তার সাথে আমার ঢাকাতে সাক্ষাৎ বা সংস্পর্শে আসা, কিন্তু ওই মোহিনীমোহন দাস, যে দাসের কথা বলছিলাম ফরাসগঞ্জে, সেই মোহিনীমোহন দাসের বাড়িতে গিয়ে এমন শিক্ষা আমাদের দিয়েছিলেন, সমস্ত কিছু ভুলে গিয়ে দেশমাতৃকাকেই আমাদের ধ্যান জ্ঞান করতে বাধ্য করেছিলেন স্বামীজি। হেমচন্দ্র ঘোষ পরবর্তীকালে তিনি বলছেন, আমাকে নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে বলেছেন, নেতাজি বোসের সাথে হেমচন্দ্র ঘোষের খুব আলাপ ছিল। হেমচন্দ্র ঘোষ তাকে বলছেন তিনি নিজে আমায় বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বলছেন, ভারতবর্ষকে ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে এবং বিবেকানন্দকে জেনেছি নিবেদিতার লেখায়। এটা হেমচন্দ্র ঘোষকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। হেমচন্দ্র ঘোষ বলছেন, উই আর দ্য প্রোডাক্ট অফ স্বামী বিবেকানন্দ বাই দ্য ইনফ্লুয়েন্স অফ নিবেদিতা। উই আর দ্য প্রোডাক্ট অফ বিবেকানন্দ। বলছেন, হোয়াই? অ্যাজ বিকজ স্বামী বিবেকানন্দ ওয়াজ ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি।
ভারতবর্ষের জাতীয়তার প্রতিমূর্ত স্বরূপ এই নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ। এই নিবেদিতা এবং বিবেকানন্দ আমরা যদি ভারতবর্ষের ইতিহাস সমগ্রভাবে পড়ি, দেখব যে ভারতবর্ষ একটি বিপ্লবীর নামও খুঁজে পাবেন না। আমি আজকে যতীন মুখার্জির একটা ঘটনা পড়ছিলাম, নিবেদিতার শতবর্ষের একটা স্মরণিকা বেরিয়েছিল, সেই বইটার মধ্যে সেখানে অরবিন্দ, যতীন মুখার্জিকে স্বামীজি ঘন্টার পর ঘন্টা তার রুমে বসিয়ে তাকে যে কী শিক্ষা দিতেন, যখন যতীন মুখার্জি বেরোতেন তার চেহারার মধ্যে ফুটে উঠত একটা বিশাল হিংস্র চেহারা। এই যতীন মুখার্জি পরবর্তীকালে বাঘা যতীন নামে পরিচিত, বাঘের সাথে যুদ্ধ করেছিলেন, আপনারা জানেন, সেই ইতিহাস আলাদা। বুড়িবালামের তীরে ওই যে বিখ্যাত 1915 খ্রিস্টাব্দে ওর শরীর যায়, এই বাঘা যতীন বিদেশ থেকে বন্দুক সহ জাহাজ এর অপেক্ষায় ছিলেন। অন্য রূপ হয়তো আমরা দেখতাম, স্বাধীনতা অনেক আগে পেয়ে যেতাম, ব্রিটিশরা জানতে পেরে যায় কিছু গুপ্তচরের দ্বারা। ওই বুড়িমালামের তীরে উড়িষ্যায় বালেশ্বর স্টেশন থেকে যেতে হয়, জঙ্গলের মধ্যে লুকিয়ে কিভাবে 3 দিন যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের সাথে, একা শেষ রক্তবিন্দু সহ চেষ্টা করেছেন বাঁচার এবং ব্রিটিশ পুলিশদের মারার। অবশেষে ভীষণ অত্যাচারিত শরীরটা বালির চরের মধ্যে পড়েছিল, তাকে নিয়ে গিয়ে বালেশ্বর হসপিটালে ভর্তি করা হয়, সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এই বাঘা যতীন আসলে বিবেকানন্দের দ্বারা ইন্সপায়ার হয়। প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামী যদি একটির পর একটি নাম বলতে থাকি, সারা রাত্রি হয়তো বসে বসে আপনারা শুনবেন। সময় বলছে আমায় আর বেশি দূরে এগোনো যাবে না, দুটি কথা বলে শেষ করব। স্বামী বিবেকানন্দ শরীর গেছেন 1902 খ্রিস্টাব্দে, নিবেদিতা 1903 খ্রিস্টাব্দের পরই ব্রিটিশ প্রশাসনের দ্বারা, বিশেষ করে তার আবভাব দেখে তার পেছনে একটা গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই গোয়েন্দার নাম কর্নেলিয়া সরাবাজি। এই নিবেদিতার পেছনে লেগে কোথায় কি করছেন তার সমস্ত খবরাখবর ব্রিটিশ প্রশাসনের কাছে দিয়ে দিত। নিবেদিতা 1907 খ্রিস্টাব্দের একটু খালি টাচ করে যায়। ভূপেন দত্ত স্বামীজির ভাই তাকে অ্যারেস্ট করে, যুগান্তর পত্রিকায় 2টো খবর বেরোয়, সেই খবরের জন্য ভয়ভঙ্গ এবং লাঠৌষধি বলে 2টো আর্টিকেল বেরোয়। তখন সম্পাদকীয় মণ্ডলী নিবেদিতার দ্বারাই নির্ধারিত, তারা চাঁপাতলা লেনে যুগান্তর অফিস, সেখান থেকে পত্রিকাটা প্রকাশিত হতো। 1906 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে যুগান্তর পত্রিকা শুরু হয়, যাত্রা শুরু করে। সেই পত্রিকা 1907 খ্রিস্টাব্দের 16ই জুন 2টো আর্টিকেল প্রকাশিত হয়, একটার নাম ভয়ভঙ্গ আর একটার নাম লাঠৌষধি। সেই আর্টিকেল 2টো ইংরেজিতে অনুবাদ ব্রিটিশদের কানে যখন পৌঁছায় ওই মাসের শেষের দিকে, তখন তারা ওদের সম্পাদককে খুঁজে বেড়ায়। প্রথমে জামালপুরে একটা কাজে নিবেদিতা পাঠিয়েছিলেন, হিন্দু মুসলমানের একটা সংঘর্ষ লাগিয়ে দিচ্ছিল ব্রিটিশরা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যেতে ব্রিটিশের বিরুদ্ধে ওরা একসাথে লড়তে না পারে, হিন্দু মুসলমানকে ভাগ করে দিতে চাইছিল। সেটা জামালপুরে সেখানকার সরেজমিনে তদন্ত করতে ভূপেন দত্তকে পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে ফিরে আসার আগেই ওদের অফিসটা, যুগান্তর অফিসটা ভাঙচুর করে ব্রিটিশ, কিছু পায়নি। তার পরের দিনে 5ই জুলাই ফিরে আসে ভূপেন দত্ত, অফিসে ঢুকেছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। নিবেদিতার কাগজে তার পরের দিনে যখন বেরোয় যে ব্রাদার অফ স্বামী বিবেকানন্দ অ্যারেস্টেড বাই ব্রিটিশ পিপল, দেশের প্রতি, এই সরকারের প্রতি তার মনোভাব বা বিদ্রোহী তার চিন্তার জন্য তাকে অ্যারেস্ট করা হলো, এইরকম খবর বেরিয়ে যায়। নিবেদিতা, ভূপেন দত্তকে অ্যারেস্ট করা হয়েছে, ভূপেন দত্ত বিবেকানন্দের ভাই বলে নয়, তিনি ভূপেন দত্ত ভারতবর্ষের বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন বিপ্লবী। তাকে তিনি কি করে বাঁচাবেন, পাগলের মতো ছুটলেন। 124-এর
এপিসি ধারাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার 10,000 টাকা জরিমানা, 1 বছর সশ্রম কারাদণ্ড, তারপরে তাকে আন্দামানে শিফট করে দেওয়া হবে। এমন সব ধারায় তাকে কেস করা হয়েছে। সাইন হো বলে একজন বিখ্যাত ব্যারিস্টার, তার বিচারালয়ে তার বিচার হবে। নিবেদিতা পাগলের মতো এই প্রথম প্রকাশ্যে একজন নেটিভের হয়ে সওয়াল করতে ব্রিটিশ প্রশাসনের আদালতে হাজির হয়ে গেছিলেন। বিবেকানন্দের ভাই বলে নয়, ভুবনেশ্বর দেবীর সন্তান বলে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার একটা বিশাল অবদান রয়েছে। এই ভূপেন দত্তকে তিনি বাঁচাবেন কি করে? তিনি বললেন, হোয়াট এভার মানি ইজ রিকোয়ার্ড আই এম রেডি টু পে, প্লিজ রিলিজ দিস ইনোসেন্ট বয়। এই ছেলেটিকে ছেড়ে দিন, উনি কিচ্ছু জানেন না, অজ্ঞ, একে ছেড়ে দিন। এ কিচ্ছু জানেন না যে বিষয়ে আপনারা অ্যারেস্ট করেছেন। গোরা পুলিশরা দেখে অবাক হলেন, একজন ব্রিটিশ নাগরিক, সাদা চামড়ার মানুষ, নেটিভদের জন্য আদালতে এসে সওয়াল করছেন। বলছেন, হোয়াট এভার মানি ইজ রিকোয়ার্ড আই এম রেডি টু পে। যদিও নিবেদিতাকে 10,000 টাকা দিতে হয়নি। স্বামী বিবেকানন্দের 2 মাস্তুত ভাই, ডক্টর প্রাণকৃষ্ণ আচার্য, চারুচন্দ্র দাস, এরা দুজনে 5-10,000 টাকা দিয়ে ভূপেন দত্তকে জামিন দেয়। কিন্তু 1 বছর সশ্রম কারাদণ্ড হয়। মায়ের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেন এবং সান্ত্বনা পেয়ে তার মনে একটা বিপ্লবী ভাব আসলে ভুবনেশ্বর দেবী, বিপ্লবী মা জগদীশচন্দ্র বসু এবং আনন্দমোহন বসু, এদের কাছে হ্যারিসন রোডের একটি বাড়িতে ভূপেন দত্তর মা হিসাবে ভুবনেশ্বর দেবীকে মহিলা সমিতির তরফ থেকে সম্বোধনা দেওয়া হয়। সে আর এক ইতিহাস, সেই ইতিহাসে অন্য একদিন যাওয়া যেতে পারে। কিন্তু এই ভূপেন দত্তকে 1 বছর পরে তাকে নিয়ে নিবেদিতা পাশ্চাত্যে পাঠিয়ে দিলেন, দিয়ে তাকে সেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন, ডক্টরেট করলেন। এগুলো সব নিবেদিতার অবদান। কিন্তু নিবেদিতা 1907 খ্রিস্টাব্দের ওই ঘটনার পরে 15ই আগস্ট তিনি ছদ্মবেশে বম্বে পোর্ট থেকে দেশ ত্যাগ করলেন। তাকে তো বাঁচতে হবে। খবর দিলেন, জানতে পারলেন তাকে যে কোনো মুহূর্তে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করতে পারে। সেটা এড়াবার জন্যেই নিবেদিতা 1907 খ্রিস্টাব্দের 15ই আগস্ট পাশ্চাত্যে চলে যান। কিন্তু মন কি সেখানে তাকে? সেখানে এমন জ্বালাময়ী বক্তৃতা দিতে শুরু করলেন। ইন্ডিয়া হাউসে মদনলাল ধিংড়ার মতো মানুষ ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে সেখানে কার্জন উইলিকে জাহাঙ্গীর হলে মেরে দিয়ে 18ই আগস্ট তার পেন্টাগন জেলে ফাঁসি হয়ে গেল। নিবেদিতার বক্তৃতা শুনে, সাভারকারের বক্তৃতা শুনে এই মদনলাল ধিংড়া ব্রিটিশ পুলিশের কাছে ধরা পড়লেন। কার্জন উইলিকে অ্যারেস্ট করলেন। কার্জন উইলিকে গুলি করেছিলেন। কার্জন উইলি কে ছিলেন? ভারতবর্ষে ব্রিটিশ প্রশাসনের সমস্ত দিক নির্দেশিকা তার দ্বারা নিয়ন্ত্রিত হতো। ব্রিটিশকে তিনি ওই ইংল্যান্ড থেকে পরামর্শ দিতেন বলেই তাকে লক্ষ্য করে মদনলাল ধিংড়া শহীদ হয়ে গেলেন। নিবেদিতা 1909 খ্রিস্টাব্দে ফিরে আসলেন। কিন্তু নিবেদিতা শরীর যায় 13ই অক্টোবর 1911 খ্রিস্টাব্দে। নিবেদিতার যে স্মরণসভাগুলি হয়েছিল তার মধ্যে 2টি স্মরণসভা বিখ্যাত। প্রথমটি বাগবাজারে ভাদ্রী দ্বিতীয়ার দিনে 23শে অক্টোবর নন্দলাল বোসের বাড়িতে হয়। সেখানে যুগান্তর পত্রিকা, অমৃতবাজার পত্রিকার যে সম্পাদক ছিলেন বা কর্ণধার ছিলেন মতিলাল ঘোষ মহাশয়ের সভাপতিত্বে হয়। সেখানে তিনি বলেন অশ্রুসিক্ত নয়নে, ভারতবাসীর জন্য বিবেকানন্দ পাশ্চাত্য থেকে একটি মহিলাকে ধার করে নিয়ে এসেছিলেন। সে ঋণ শোধ করার দায় স্বাধীন ভারতের নাগরিকরা অবশ্যই নেবে। তখন তো পরাধীন। কিন্তু বড় করে যে স্মরণসভাটি হয়েছিল সেটি 1912 খ্রিস্টাব্দে টাউন হলে 23শে মার্চ কুমুদ বন্ধু মল্লিকের আয়োজনে কলকাতা শরীফকে অনুরোধ করে টাউন হলে বড় করে একটি স্মরণসভা হয়।
সেখানে সভাপতি ছিলেন স্যার রাসবিহারী ঘোষ মহাশয়, অ্যাডভোকেট জেনারেল। তিনি তার উচ্চশিক্ত নয়নে সভাপতির ভাষণে বলেন, আজকে যে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার উন্নতি বা উন্মেষ লক্ষ্য করছি, তার পেছনে যার অবদান, এই ব্রিটিশ বিরোধী সংগ্রামে একজন ব্রিটিশ শিক্ষায় লালিত পালিত এক ব্রিটিশ নাগরিকই বলা যেতে পারে, সেই নিবেদিতা। তিনি কি করেছিলেন, কেন তাকে আমি বলছি এই ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার ইতিহাসে তিনি আমাদের কাছে চিরস্মরণীয়? কারণ তিনি এ জাতির শুষ্ক অস্থি পিঞ্জরে তিনি প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন। তাকে বিদেশি বলতে আমার কষ্ট হয়। তিনি প্রাচ্য পাশ্চাত্যের মিলন রাখি, বন্ধনকারী এবং ভারতবর্ষের জাতীয়তার পুনরুত্থানের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। এখানে শেষ করি। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিহারদাকে কথা দিয়েছিলাম পুজোর আগে একটা